রান্নাঘর থেকে মা বললেন, দুইটা ডিম কিনে আনতো, ভাজি করব। সারহান বিরক্ত হয়ে জবাব দিল, ঘরে রুই মাছ রান্না হয়েছে, চিংড়ি রান্না হয়েছে, এত কিছুর পরে আবার ডিম ভাজি খেতে চাই কে? সারহানের ছোট বোন বিভা খানিকটা চেঁচিয়ে বলল, তোমার বইয়ের খাইতে মন চায় ভাই, আমাদের কারো এত আবদার করার সাহস নেই। চাঁদের দেশের থেকে আসছে সে, তাই মাছ খায় না। মা চোখ রাগালেন বিভাকে, বললেন, আহ, নতুন বউ শুনবে তো, আস্তে কথা বলতে পারিস না? মীরা সম্ভবত বিভার কথা শুনে ফেলেছে। মাথায় ঘোমটা টেনে নিজের রুম থেকে বেরিয়ে আসে সে। মাথা নিচু করে বলে, মা, আপনার ছেলেকে বাইরে যেতে মানা করুন, আমি ঝোল দিয়ে খেয়ে নেব, আর কিছু লাগবে না। মা কিছু বলার আগে সারহান বলল, সমস্যা নেই, আমি নিয়ে আসছি, তবে মাছ খাওয়ার অভ্যাস করবে। সারহান খুব দ্রুত কথাগুলো বলে গটগট করে হেঁটে চলে গেল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সারহানের বিয়ে হয়েছে 6 দিন। এই 6 দিনে তার খুব অদ্ভুত একটা রোগ হয়েছে, খালি সারাক্ষণ মীরাকে দেখতে ইচ্ছা হয়। কিন্তু মীরা সামনে আসলেই চোখের দিকে তাকাতে পারে না, লজ্জা করে। কি অদ্ভুত কথা, নিজের বউকে দেখে বুঝি কারো লজ্জা পায়? মীরা এ নিয়ে তার সাথে ঠাট্টাও করেছে। দুদিন আগে জিজ্ঞেস করল, আচ্ছা সারহান, লজ্জাবতীর পুরুষ বাচক শব্দটা কি জানো? সারহানের এমন লজ্জা লাগল। কত মেয়ে বন্ধু ছিল কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, কই, তখন তো এমন হয়নি। মীরা আর সারহানের অ্যারেঞ্জ ম্যারেজ। সারহানের তেমন কোনো মনের মানুষ ছিল না, তবে কিশোর বয়সে সে একটা পাহাড়ি মেয়েকে ভালোবেসেছিল। তখন তার বাবার পোস্টিং ছিল চট্টগ্রামে। মেয়েটা সারহানের স্কুলেই পড়ত। কি ঘন আর লম্বা চুল মেয়েটার মাথায়! সারহান তাই নাম দিয়েছিল মেঘবতী। মেঘবতীও হয়তো তাকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা স্থায়ী হয়নি, কারণ মেয়েটা বৌদ্ধ ছিল। বাবা প্রচণ্ড রাগ করেছিলেন সারহানের ওপর। হয়তো মেঘবতীর পরিবারেও একই হাল হয়েছিল। সে যাই হোক, কিশোরে হৃদয় ভেঙে যাওয়ার পর সারহান ভেবেছিল, জীবনে আর কাউকে বোধহয় ভালোবাসতে পারবে না। পরবর্তীতে অনেক প্রপোজাল পেয়েও কোনোটাই আর গ্রহণ করেনি সে। শেষে বাবা মীরার সাথে বিয়ে ঠিক করল। সে এক প্রকার বিনা বাক্যেই মেনে নিয়েছিল। মীরার ছবি দেখতে দেওয়া হলো যখন, না চাইতেও তার অবচেতন মন আশা করেছিল মেয়েটা মেঘবতীর মতোই দেখতে হবে। কিন্তু না, ছবিতেই সে দেখল মীরার মাথায় নুডলসের মতো কোকড়ানো চুল, যা তার ঘাড় অব্দি নেমে এসেছে। চোখে মোটা ফ্রেমের চশমা। সে দীর্ঘশ্বাস ফেলেছিল, ভেবেছিল কোনো দিন কি মেয়ের জন্য কোনো কিছু অনুভব করতে পারবে, যেমনটা মেঘবতীর জন্য করত। কিন্তু বিয়ের পরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটল। মীরা আর 5টা সাধারণ মেয়ের মতোই কাঁদছিল বিয়ের পর বিদায়ের মুহূর্তে, অর্থাৎ শ্বশুরবাড়ি আসার সময়। তখন মীরার কান্না দেখে সারহানের এমন মায়া লাগলো, মনে হলো তার খুব কাছের একজন মানুষ কাঁদছে। খুব মন চাইল হাতটা ধরে বলতে, আর কেঁদো না প্লিজ। মাত্র 3বার কবুল বলে সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ বুঝে এত আপন হয়ে যায়? মীরাও তাকে বাসরাতে একই কথা বলেছিল, আপনাকে আজকেই প্রথম দেখলাম, অথচ মনে হচ্ছে কতদিনের চেনা। সারহানের মনে হয়েছিল এই ভালোবাসা অবশ্যই স্রষ্টা প্রদত্ত। বিভা বলল, দেখলাম মা, তোমার ছেলের কাণ্ড। এখন যদি আমি কিছু আনতে বলতাম, তাহলে সিংহের মতো গর্জন করে উঠত, কিন্তু বউয়ের সামনে বিলাইয়ের মতো ম্যাও ম্যাও করছিল। 2 দিন হয় নাই বিয়ে হয়েছে, এখনই বউ এত আপন হয়ে গেল। মা বললেন, আহ বিভা, তুই কি চাস সারহান নতুন বউয়ের সাথে ঝগড়া করুক? তুমি চুপ থাকো মা, রাগে আমার গা জ্বলে যায়। আমার বান্ধবী নয়না কি কম সুন্দর ছিল? তার সাথে তোমরা ভাইয়ার বিয়ে দিলে না, এখন তো ঘরে আনছো বিশ্ব সুন্দরী। হুঁ, নুডলসের মতো চুল, দেখলে আমার বমি বমি আসে। মা বললেন, নয়নাকে তো আমারও ভালো লাগতো, কিন্তু তোর বাবাই তো মীরাকে পছন্দ করল। সারহান বাসায় ফিরেছে ডিমের সাথে 6 ডজন কাচের চুড়ি নিয়ে। রুমে এসে সে দেখল মীরা একটা কাগজ হাতে নিয়ে পড়ছে। সারহানকে দেখে সে কাগজটা লুকিয়ে ফেলার চেষ্টা করল শাড়ির আঁচলের আড়ালে। সারহান জিজ্ঞেস করল, কি ওটা? মীরা বলল, বাবার ওষুধের প্রেসক্রিপশন। সারহান সত্য মিথ্যা যাচাই করল না, মীরার দিকে ছুরির প্যাকেটটা বাড়িয়ে দিল। মীরা জানতে চাইল, কি এর মধ্যে, খুলে দেখো কি। জবাব শুনে মীরা খুলল, তবে কাচের চুড়ি দেখে তার চেহারার তেমন কোনো পরিবর্তন হলো না। সারহান ফেসবুকে অনেক পোস্ট দেখেছে, এমন যে মেয়েদের কাচের চুড়ি থেকে প্রিয় আর কিছুই নেই। সে ভেবেছিল মীরা প্রচণ্ড খুশি হবে,
কোন শালারা যে সব ভুলভাল কথা লেখে ফেসবুকে। মীরা সারহানকে হতাশ দেখে বলে, কিঞ্চিত হেসে বলল, কাচের চুড়ি দিয়ে কি আর ডাক্তার পটানো যায় মিস্টার লজ্জাবতী? অবশ্য আমি যদি 9-10-এ পড়া কোনো মেঘবতী হতাম, তাহলে খুশিতে লাভ ঝাঁপ দেওয়া শুরু করতাম এতক্ষণে। সারহানের কান লাল হয়ে গেল লজ্জায়। মীরা এসব জানল কি করে? পরক্ষণে সে বুঝতে পারল, আসলে মীরা যেটা পড়ছিল সেটা কোনো প্রেসক্রিপশন নয়, তার লেখা পুরনো চিঠি। সম্ভবত মেঘবতীর কাছে লিখেছে সে। সব তো ফেলে দিয়েছিল, প্যাচ লাগানোর জন্য এটা আবার কোন ফাঁকে রয়ে গেছে। সারহান ব্যস্ত হয়ে বলল, তুমি খারাপ কিছু ভেবো না, আমি তখন ছোট ছিলাম, হাবা ছিলাম। মীরা সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, থাক, কিছু বলতে হবে না, বুঝেছি। সারহান বলল, আরে, ওই মেয়ের চেহারাও আমি ভুলে গেছি। সত্যি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। মীরা হেসে ফেলল, বলল, দাও, চুড়ি পরিয়ে দাও। সারহান মীরার দুহাত ভর্তি করে চুড়ি পরিয়ে দিল। এরপর আবার নীরবতা। কি বলবে কেউ যেন খুঁজেই পাচ্ছি না। সারহান নীরবতা ভাঙার জন্য বলল, তুমি মাছ খাও না কেন? মাছের গন্ধই সহ্য হয় না আমার। আবার দুজন চুপচাপ। এমন সময় মা খেতে ডাকলেন। সারহান বলল, মীরা, তুমি এখন থেকে একটু মাকে রান্নাবান্নায় হেল্প করো, কেমন? কিছু মনে করলে? সি সারহান, তুমি কি যে বলো। আমি কাল থেকেই কিচেনে যাব। আর তুমি এভাবে সবসময় আমাকে একটু সব মনে করিয়ে দিবে, বুঝিয়ে দিবে। প্রথমবার সংসার করছি তো, নিয়মকানুন বুঝতে শিখিনি। মীরা হাসতে লাগল। হাসলে মীরাকে ভারী সুন্দর দেখায়। খাবার টেবিলে বসে সারহানের মীরার জন্য খারাপ লাগতে লাগল। বেচারি শুধু ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে, আর তার পাতে রুই মাছ, চিংড়ি মাছ। সে বলল, মীরা, তুমি একটু চিংড়ি মাছ নাও। চিংড়ি তো আর সত্যিকারের মাছ না। বিভা খানিক বিরক্তি নিয়ে বলল, আহ ভাইয়া, খেতে না চায় না খাক, তুমি এত জোর করছো কেন? সারহান চুপ হয়ে যায়। খাওয়া শেষ হওয়ার পর সারহানের বাবা বললেন, মা মীরা, আমার প্রেশারটা একটু মেপে দিও তো। মীরা ঘাড় নেড়ে সম্মতি জানালো। বাবা হেসে বললেন, আমার যে কি খুশি লাগছে, ঘরের মধ্যে ডাক্তার থাকবে, যখন তখন জ্বালাবো, কোনো ভিজিট লাগবে না। হা হা হা। কত চেষ্টা করেছি এই গাধাগুলোকে ডাক্তারি পড়ানোর, একটাও চান্স মেল না। মীরাও এবার হেসে ফেলল শ্বশুরের কথা শুনে। বিভা সে সময় ঘরে ঢুকে বলল, এত জোরে হাসছ কেন ভাবি? নিস্তলার আন্টি বসার ঘরে, নতুন বউ দেখতে এসেছেন। এভাবে বেশরমের মতো হাসলে উনি কি ভাববে? বলেই বিভা চলে গেল। মীরার খুব লজ্জা লাগল। সে মাথা নইয়ে ফেলল। বাবা বললেন, ওর কথায় কিছু মনে করো না মা, ও একটু এমনই। মীরা বলল, কি বলছেন আপনি? ওর কথায় আমি কি ভাবব? ও আমার ছোট বোনের মতো। সারহানদের নিচতলার প্রতিবেশী মহিলা এসেছেন মীরাকে দেখতে, সাথে আরও দুজন মহিলা। তারা উভয়েই মীরার চুলের দিকে তাকিয়ে আছে। একজন বলল, তুমি স্ট্রেট করিয়ে ফেলো না কেন মা? মীরার খুব মন খারাপ হলো। সে বলল, কেন আন্টি, আমার চুল কি খারাপ? বিভা উত্তর দিল, না ভাবি, তোমার চুল অনেক সুন্দর, কাকেরা দেখলে পছন্দ করে বাসা বানাবে। বিভার কথা শুনে সবাই হাহা করে হেসে উঠল। ওনারা ইনডিরেক্টলি বিভিন্ন কথায় বুঝিয়ে গেলেন নতুন বউ তাদের ভাল লাগেনি। শুতে এসে সারহান মীরাকে বলল, তুমি কি মন খারাপ করেছ? মীরা বলল, না, খুব খুশি হয়েছি। এত খুশি হয়েছি যে ওনাদের ধন্যবাদ দিতে মন চাইছে। সারহান কি বলবে ভেবে পেল না। খানিকক্ষণ পর মীরাই বলল, কি ব্যাপার, আমার মন খারাপ, তুমি মন ভালো করার চেষ্টা করছো না কেন? সারহান বলল, কি করতে হবে বলো। মীরা বলল, চলো ছাদে যাই। ছাদ দেখব পূর্ণিমা আজ। এত রাতে? এত রাত কই দেখলে? মাত্র 11টা বাজে, চলো তো। সারহান মীরার কথা মেনে নিল। বসার ঘরে এখনো মা আর বিভা সিরিয়াল দেখছে। এটাই সমস্যা। ওদের সামনে দিয়ে যাওয়ার সময় কি বলবে, কেমন যেন লজ্জা লাগছে তার। কিন্তু মীরা আগে আগে চলে গেল। বলল, মা, আমরা একটু ছাদে যাই। বলে আর থামল না, বেরিয়ে গেল। মা ধরলেন সারহানকে। এত রাতে কি দরকার ছাদে যাওয়ার? জিন ভূত কত কি আছে। সারহান মাথা নিচু করে হাসার ভঙ্গি করল। এরপর দরজা দিয়ে বের হয়ে এলো। শুনতে পেল বিভার গলা। বিভা বলতে লাগল, দেখেছ মা, কেমন নির্লজ্জ মেয়ে, ছি। সারহান সেসব কানে না তুলে ছাদে এসে মীরার পাশে বসল। মীরা সারহানের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। সারহান বলল, চাঁদ দেখতে না এলে এখন আমার দিকে তাকিয়ে আছো কেন?
মীরা চোখ না সরেই উত্তর দিল, চাঁদ, আর তোমার মধ্যে তুমি বেশি সুন্দর। সারহান হেসে ফেলল। মীরা বলল, একটা গান গাও তো। সারহান ঘাড় নাড়াল। বলল, জীবনেও না। স্কুলে একবার গান গিয়েছিলাম। স্যার বলেছিল, তোর গানের থেকে কাকের কাকা অনেক সুন্দর। কিন্তু মীরা নাছোড়বান্দা। অবশেষে সারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুধু একটাই গান পারি। গান কখনো শুনি না তো। আচ্ছা, ওইটাই গাও। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। কি, শুধু এক কথায় বারবার বলছো? শুধু এইটুকুই মনে আছে, আর মনে নেই। না মনে থাকলে বানিয়ে গাও। বিয়ে করেছে অথচ বউকে শোনানোর জন্য একটা গান শিখনি? আমি তোমার জন্য বিয়ের আগে কত কিছু শিখেছি জানো? রান্না, গান, নাচ, কত কি। আবার মুখে হলুদ মেখে মেখে সুন্দর হয়েছি। চুপ কেন? বানিয়ে গাইতে বললাম না? সারহান ঢোক গিলে বানিয়ে গাইতে শুরু করলো। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, শার্ট ডান্স, শাড়ি ডান্স, প্যান্ট ডান্স। মীরা হেসে গড়াগড়ি খেতে লাগলো। সারহান বলল, হাসবে না তো, এত হাসির কি আছে? তুমি তো বানাতে বললে। তুমি নিজে একটা গাও দেখি কেমন পারো। মীরা সাথে সাথেই গান ধরল। তুমি আমার এমনই একজন, যারে একজনও মেয়ে ভালোবেসে ভরবে না এমন। কি সুন্দর গায় মেয়েটা। সারহান শক্ত করে মীরার হাত ধরে। তার মনে হতে থাকে জীবনটা আসলে মন্দ নয়। মীরা এমনিতেই খুব ভরে ওঠে। একদম অন্ধকার থাকতেই তার ঘুম ভেঙে যায়। আজও তাই হয়েছে। সারহানকে ডিঙিয়ে আস্তে আস্তে নিচে নামেছে। সাদার মধ্যে কালো ফুল তোলা নকশার একটা শাড়ি পরে নেয়। কান, গলা সব খালি। বারান্দায় পা রাখতেই দেখা হয় সারহানের মায়ের সাথে। উনি বিস্ফোরিত চোখে তাকিয়ে রয়। বলেন, তুমি এটা কি শাড়ি পরেছ মীরা? নতুন বউরা পরবে লাল কমলা শাড়ি। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিধবা। আল্লাহ মাফ করুক। মীরা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মা বললেন, যাও, শাড়ি বদলে আসো। মীরা চলে আসলো নিজের রুমে। দীর্ঘশ্বাস ফেলল সে। এত ভারী শাড়ি গয়না পরতে একদমই ভালো লাগে না তার। সে সারহানকে ডাকে। বলে, সারহান, আমার শাড়ি পরার অভ্যেস নাই। আর এত ভারী ভারী নতুন শাড়ি পরলে হাঁসফাঁস লাগে। সারহান ঘুমচুকে বলে, তাহলে পরো কেন? মীরা বলে, তোমার মা যে পড়তে বলে খালি। সারহান শোয়া থেকে উঠে বসে। তোমাকে কতবার না বলেছি মীরা, তোমার মা করবে না? শুনতে কেমন শোনায়? আমার মা মানে তোমারও মা। মীরা হেসে বলে, তাহলে কি তুমি আমার ভাই? প্লিজ মীরা, সব বিষয়ে হাসাহাসি ভাল লাগে না। মীরা বলে, ওকে, সরি সরি। এখন শাড়ি কি চেঞ্জ করব? কি দরকার? মা বলেছে নতুন শাড়ি পরতে। তুমি একটু মাকে বলবে, আমার ভালো লাগে না। আর তোমার বাড়ি তো আমারও বাড়ি। নিজের বাড়িতে এত সেজে থাকতে হবে কেন? সারহান কিছুটা হেসে বলে, তোমাকে না সাজিয়েও পরীর মতোই লাগে, আমি জানি। ব্রেকফাস্টের সময় মা বললেন, মীরা, তোমাকে আমি শাড়িটা চেঞ্জ করতে বলেছিলাম না? মীরা সারহানের দিকে তাকায়। ওর দিকে তাকাচ্ছ কেন? সারহান বলে, মা, ও যেটাতে কমফোর্টেবল সেটাই পড়ুক না। ও তো ঘরের মানুষই। আর তাছাড়া, হঠাৎ করে মা ভীষণ রেগে যান। তোকে জিজ্ঞেস করেছি আমি, তোর বইয়ের কি মুখ নেই? সে নিজেরটা নিজে বলবে, তুই কেন বলছিস? মীরা ঝামেলার আভাস পেয়ে বলল, আচ্ছা মা, এখনই চেঞ্জ করে আসি। কেন ভাবি? এখন কেন চেঞ্জ করতে যাওয়ার নাটক করে ভালো সাজছ? তুমি যদি আসলেই ভালো মেয়ে মানুষ হতে, তাহলে শাশুড়ির কথা ডিনাই করতে না। তোমার অন্য শাড়ি পরতে মন না চাইলে তুমি মাকে বলতে। কিন্তু না, তুমি ভাইয়াকে বলে একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা করলে। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে কি মাথা খারাপ নাকি? সে ঝগড়া লাগাবে কেন? মা বলেন, চুপ থাক বিভা। ওর বিধবা সেজে ঘুরতে মন চাইলে ও তাই করুক, আমি কিছুই বলবো না। মার বিভা নিজেদের ঘরে চলে যায়। মীরা পুরোই বোকা মনে গেছে। সে অসহায়ের মতো সারহানের দিকে তাকালো। সারহান বলল, কেন এত ঝামেলা করো একটা শাড়ি পরা নিয়ে? এরপর সারহান অফিসে চলে যায়। মীরা ডাইনিং টেবিলে প্লেট বাটিগুলো গোছাচ্ছিল। পাশের ঘর থেকে বিভার গলা শোনা যাচ্ছে, দেখেছ মা, 2 দিন হয় নাই বিয়ে হয়েছে, এখন ছড়ি ঘরানোর শুরু করে দিছে। আমার কথা তো শোনো নাই তখন। এই নুডলসের মধ্যে কি সৌন্দর্য তোমরা দেখছো কে জানে। 2 দিন পরে তোমার এই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা জবাবে কিছুই বললেন না। মীরা দীর্ঘশ্বাস ফেলল। তার মন চাইছে বিভাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। এত প্যাঁচ কেন এই মেয়ের মধ্যে? রাতের খাবার একা মীরাই বানিয়েছে। খাবার টেবিলে বসে বিভা আবারও ভুল ধরল।
কি রাঁধছ এগুলা ভাবি? মীরা বলল, কেন? বুঝতে পারছো না? লবণের পরিমাণ ঠিক নাই, মরিচ তো দেওয়াই নাই, মিষ্টি তরকারি, এগুন নিয়ে আবার সংসার করতে চলে আসছো? বাব্বা! মীরা দাঁতে দাঁত চেপে বলল, বিভা, তোমার বয়স কত? বড়জোর ২০। তুমি জানো আমি তোমার থেকে বয়সে কত বড়? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি তা শেখনি? বিভা সারহানের দিকে তাকালো। দেখেছ ভাইয়া? মীরা বলল, ও কি দেখবে? আমার সাথে তোমার কি শত্রুতা সেটা আগে বলো। তোমরা আমাকে না আনলে কি আমি এ বাড়িতে আসতে পারতাম? তোমাদের যদি আমাকে পছন্দই হয়নি, তাহলে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছো কেন? আর দিয়েছই যখন, তাহলে এখন এত দোষ ধরছো কেন? আমার মাথার চুল তোমার ভালো না লাগলে নাই, সেটা মনে মনে রাখো। সারাক্ষণ ঢোল পিটিয়ে বলো কেন? তোমার পছন্দ তো আমার কিছু যায় আসে না। আর বেশি ঝাল খাওয়া লিভারের জন্য ক্ষতিকর, বেশি লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর, বুঝেছ? এরপর থেকে আমি কোনো কিছু ভুল করলে আমাকে ভদ্রভাবে এসে বলবে, ভাবি, তোমার এই কাজটা ঠিক হয়নি, আমি সেটা শুধরে নেব। কিন্তু যদি এভাবে খোঁচা মেরে আমাকে কথা বলো, তাহলে এক চড় মেরে তোমার সব দাঁত ফেলে দিব। বিভা হতবম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর ভাতের প্লেট ঢিল মেরে নিচে ফেলে চোখের পানি মুছে বলে, তোমরা কেউ কিছু বলছো না? পরের বাড়ির মেয়ে আমাকেও অপমান করছে। আমি আর এখানে থাকবো না। ভাইয়ের কাছে তো এখন বই সব। ১০০ বার বলবো, তোমার মাথার চুল ভূতের মতো, পেতনির মতো। তোমাকে দেখায়ও পেতনির মতোই। মীরা নিজের ঘরে এসে পড়ে। সারহান অবশ্য অনেকক্ষণ পরে আসে। বলে, কেন তুমি বিভার সাথে এমন করলে? ও এখন খাচ্ছে না কিছুই। মীরা বলল, তুমি চুপ থাকো সারহান। আমারও ভাই আছে, ভাবি আছে। ভাইকে যতটা সম্মান করি ভাবিকেও ততটাই করেছি। তর্ক করার কথা মাথায় আসেনি কোনোদিন। আর তোমার বোন বিয়ের দিন থেকে কি শুরু করেছে তুমি দেখো না? যাই হোক, ওকে সরি বলে আসো, যাও। ননসেন্স। ভুল করেছি নাকি যে সরি বলবো? রাগ নিয়ে মীরা পাশ ফিরে শুয়ে পড়ল। সারহানের খুব রাগ হলো। সে ঠিক করে মীরার সাথে আর কথা বলবে না নিজে থেকে। মীরাকে শুরুতে যতটা নম্র মনে হয়েছে, ও আসলে ততটাও না। শেষ রাতে মীরা সারহানকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু সারহান হাত সরিয়ে দিল। মীরার কান্না চলে আসলো একদম। কালকে এমনিতেই সে ঢাকা চলে যাবে। সারহান তো অফিস রেখে যেতে পারবে না, তার তো একাই থাকতে হবে। আর আজ রাতটাও সারহান এমন রাগ দেখাচ্ছে। চোখের পানি মুছে মীরা আবার সারহানকে জড়িয়ে ধরার চেষ্টা করে। সারহান আবারও একই কাজ করে। মুখে বলে, সমস্যা কি তোমার? ঘুম আসছে না তো আমি কি করব? আমাকে জড়িয়ে ধরো। বলতে গিয়ে মীরার চোখে আবার পানি আসে। সারহানেরও এবার মায়া লাগে। জোরে ধরেছি বলে ভেবো না যে তোমার ওপর আমার রাগ নেই। আমি কিন্তু যথেষ্ট রেগে আছি, বুঝলে? তোমার জন্য বিভা খাওয়াটাও শেষ করতে পারল না। মীরা মনে মনে বলে, আমিও তো খাইনি, অথচ আমারটা তুমি খেয়ালই করলা না। সকালে মীরা মাকে বলল, আমি একটু বাইরে যাব, দরকার ছিল। মা বললেন, দরকার থাকলে যাবে, আমি কে তোমাকে ধরে রাখার? মীরা চলে এলো শপিং মলে। মায়ের জন্য শাড়ি, বাবার আর সারহানের জন্য পাঞ্জাবি, বিভার জন্য একটা 3 পিস আর একটা শাড়ি কিনল। বিভার ড্রেসগুলো সে সবচেয়ে দাম দিয়ে কিনেছে, যেন বিভা কোনো খুঁত ধরতে না পারে। বাড়িতে এসে সবাইকে এসে ড্রেসগুলো দিল। সারহানের মায়ের মনটা এবার একটু নরম হলো। বলল, মীরা, তুমি কেন টাকা নষ্ট করতে গেলে? মীরা কিছু বলার আগে বিভা বলল, টাকা নষ্টের কি আছে মা? নিজের বাড়ির লোকের জন্যই তো কিনেছে। মীরা হাসল। টাকা খরচ করার বেলায় নিজের বাড়ির লোক ভাবতে হবে, কিন্তু কাল রাতে বিভাকে কিছু সত্যি কথা বলাতে সে হয়ে গিয়েছিল পরের বাড়ির মেয়ে। বাহ! মীরা বিভার দিকে ড্রেস বাড়িয়ে দিল। বলল, নাও বিভা, তোমার ড্রেসে প্রস্রাব করি আমি। আমার স্বামী টাকা পয়সা কম নাই যে তোমার থেকে নিব, আর নিতেই হলে আমার ভাইয়ের থেকে নিব। মীরার চোখ দুটো রাগে লাল হয়ে যায়, তবুও নিজেকে সামলায় সে। বলে, বিভা, তোমার ভাইয়ের থেকে নেওয়া মানে তো আমার থেকে নেওয়া, আবার আমার থেকে কিছু নেওয়া মানেও তোমার ভাইয়ের থেকে নেওয়া। আমরা দুজন তো একই। ধরো, দেখো তোমার পছন্দ হলো কিনা। বিভা তবুও ড্রেসগুলো নেয় না। মা ধমক দিয়ে বলে, তোর ভাবি কত কষ্ট করে এনেছে, নিচ্ছিস না কেন? নে। বিভা শো মেরে নিয়ে যায়। এরপর অন্য রুমে চলে যায়।
মীরা ব্যাগপত্র নিয়ে বাইরে আসে, সাথে ওর মাও আসে। বলে, মীরা, সংসারে বেশি প্রায়োরিটি দিতে হয় মেয়েদের। স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। যাচ্ছ বাধা দিব না, কিন্তু শীঘ্রই চলে আসবে। এখানে তো কত হাসপাতাল, ক্লিনিক। মীরা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আচ্ছা মা। সারহান অফিসে চলে গেছে সেই সকালে। মীরা জানে সে মীরার ওপর রেগে আছে, তাই বলে সকালে একটু ভালো করে কথা বলতে পারত। একটু বলতে পারত, তুমি যেও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে নিশ্চয়ই পারবে। তবুও একটু মিথ্যা করে বলতো, তাতে মীরার মনটা খুশি হতো। ছেলেদের মন এত পাথর হয় কিভাবে? আর মেয়েদের মন বা এত মোমের মতো বানানোর কি দরকার ছিল স্রষ্টার? খালি মায়া লাগে, কান্না পায়। মীরা চোখের পানি মুছতে মুছতে স্টেশনে আসে। বাসে উঠে জানালার পাশে বসে সে। তার পাশে এক বয়স্ক ভদ্রলোক। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে মীরা দেখে সারহান। মীরা হাত নাড়ায়, এই সারহান। সারহান মীরাকে দেখে দৌড়ে বাসের দিকে আসতে থাকে। ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে। সারহান তবুও দৌড়াচ্ছে। মীরার কেমন অস্থির লাগছে। মন চাইছে বাস থেকে নেমে যেতে। সে পাশে বসা বয়স্ক মানুষটাকে বলল, একটু জায়গা দিবেন? তিনি বললেন, মা, বাস তো সাইরা দিছে। এখন কি করতে বাইরে যাইতে চাইতেছ? আসলে আমি বুড়া মানুষ, তো নড়াচড়া করতে কষ্ট হয়। মীরা কেবল বলল, ও। এরপর বাইরে তাকিয়ে দেখল সারহান অনেক পেছনে পড়ে গেছে। অত দূর থেকেও সে স্পষ্ট দেখতে পেল সারহানের চোখে পানি টলমল করছে। সে শার্টের হাতে দিয়ে চোখ মুছছে। খুব বিশেষ একটা দৃশ্য নয়, কিন্তু মীরার এত মায়া লাগছে সারহানের জন্য। কি মায়াবী লাগছে সারহানকে! মীরা ডুকরে কেঁদে উঠল। বয়স্ক লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? মীরা কাঁদতেই থাকল। উনি আবার জিজ্ঞেস করল, কোনো সমস্যা তোমার? মীরা চোখ মুছে বলল, আমার কোনো সমস্যা নেই চাচা। আমি খুব খুব সুখী মানুষ। এরপর ফোন বের করে সে সারহানকে মেসেজ লিখল, তুমি একটা পাগল। মীরা ঢাকা পৌঁছেছে বিকেলে। বাসায় এসেই তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। মা কত কিছু আয়োজন করে রেখেছে। খেতে বসে মীরার মা জিজ্ঞেস করল, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন রে? মীরা মুখ বাঁকা করে বলল, সবাই খারাপ। সবচেয়ে খারাপ বিভা। কেন, কি করেছে সে? উফ মা, কি করেনি বলো? এত হিংসায় মেয়ের পেটে। খালি হিন্দি সিরিয়াল দেখে আর আমার সাথে ভিলেনগিরি করে। আমার মন চাই ওকে এক থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দেই। কলেজে সব জুনিয়র আমার ভয়ে কাঁপত। আর এই মেয়ে আমাকে আজে বাজে কথা বলে। এটাই তো সংসার মীরা। তোকে মানিয়ে চলতে হবে। আমি নতুন ও বাড়িতে গেলাম। আমি মানিয়ে চলবো কিভাবে? উল্টো ওরা আমার সাথে মানিয়ে চলবে। একা মা বাবা ভাই বোন ছেড়ে ওদের বাড়ি গিয়েছি। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোনো মীরা, ভাইয়ের বউকে ননদের প্রথমে একটু হিংসা লাগে। কই মা, আমার তো লাগেনি। মা বললেন, তোর আর তোর ভাইয়ের মধ্যে অনেক দূরত্ব। তোর ভাই হোস্টেলে থাকতো, তুইও থাকতি। দুজনের দেখাই হতো না। কিন্তু সব ভাই বোনের সম্পর্ক তো এমন না। ছোটবেলা থেকেই কত আদর করে বোনকে বড় করে ভাইয়েরা। ভাইয়ের চোখের মনে হয়ে থাকে বোন। যখন দেখে বিয়ের পর ভাই আর তাকে আগের মতো প্রায়োরিটি দিচ্ছে না, তখন তো একটু হিংসা লাগবেই। এত হিংসা লাগলে ভাইয়ের কোলে উঠে বসে থাকুক। ভাইকে বিয়ে দেয় কেন? ছি মীরা, তুই তো বিভার মতোই আমি দেখছি। তোর বড় মামার যখন বিয়ে হলো, তখন কাজ থেকে ফিরে আগে সে তোর মামিকে ডাকত। তোর মামির হাতে বাজার সদাই দিত। এজন্য আমার এত কষ্ট লাগতো, হিংসাও লাগতো প্রচুর। পরে অবশ্য আস্তে আস্তে বোঝজ্ঞান হলো। এখন তুই বল, তোর মা কি খারাপ? মীরা না সূচক মাথা নাড়ল। আহ্লাদি কণ্ঠে বলল, তুমি আমার সেরা মা। সারহান সন্ধ্যায় বাড়ি ফিরল একরাশ ক্লান্তি নিয়ে। নিজের ঘরে এসে কেমন একলা লাগতে লাগল। এত বছর ধরে এই ঘরে তো একাই থাকত সে। অথচ মীরাকে ছাড়া কি খালি খালি লাগছে ঘরটা। সে মীরাকে কল করল। মীরা রিসিভ করে বলল, সারহান, আমি এখন হাসপাতালে যাচ্ছি। আজকে নাইট ডিউটি। তোমার সাথে পরে কথা বলবো। মীরা কল কেটে দেয়। সারহান ডিনার করতে বসে খুব চুপচাপ থাকে, কিছুটা যেন মনমরা। তখন তার বাবা বলে উঠলেন, সারহান, তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। বিয়ের পর তো একবারও গেলি না। সারহানের মুখটা ঝলমল করে উঠল মুহূর্তেই। বাবা কিভাবে যা তার মনের কথা বুঝতে পারে। একদিন পরে সে মীরাদের বাসায় এলো। সারহান না বলে চলে এসেছে মীরাকে সারপ্রাইজ করবে বলে। এসে দেখে মীরা হাসপাতালে। মীরার মা অনেক ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, তুমি একটু বলে আসবা না বাবা? সারহান মাকে মানা করল তার আসার কথা মীরাকে জানাতে। এরপর হাসপাতালে চলে গেল।
সারহানকে দেখে নার্সরা একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসতে লাগল। সারহান মীরার কেবিনে ঢুকতে চাইল, কিন্তু একজন তাকে আটকাল, বলল, সিরিয়াল ভাঙা যাবে না। তখন আরেকজন নার্স এসে বলল, উনি ইমার্জেন্সি পেশেন্ট, ওনাকে ঢুকতে দিন, বলে হাসল শব্দ করে। আশ্চর্য, এরা জানে কিভাবে সে মীরার স্বামী। অবশেষে সারহান কেবিনে ঢুকল। মীরার নিচের দিকে তাকিয়ে কি যেন লিখছে, তাকে খেয়ালই করেনি, না তাকিয়ে বলল, বসুন, কি সমস্যা বলুন। মীরার মাথার চুল টান টান করে বাঁধা, চোখে কালো ফ্রেমের চশমা, কেমন রাগি রাগি লাগছে। সারহান ছোটবেলায় ডাক্তারদের খুব ভয় পেত। একবার ডাক্তারের ভয়ে প্যান্টে হিসু করে দিয়েছিল। আচ্ছা, এই ঘটনা কি মীরাকে বলা যাবে? না, মীরা খেপাবে সারাক্ষণ। কি ব্যাপার, কি সমস্যা? আমার বউ বলেছে আমি নাকি পাগল। সারহান খুবই স্যাডনেসের সঙ্গে কথাটা বলল। মীরা চমকে তাকাল, হেসে ফেলল সাথে সাথে। এই ডাক্তার, বলুন, এত সুন্দর করে হাসেন কেন? আমার রোগ তো এমনিতেই সেরে গেল। ওষুধ কোম্পানির তো বিরাট লস হওয়ার আশঙ্কা। মীরা এবার জোরেই হেসে ফেলল, বলল, তুমি যে এত ন্যাকামি জানো, আগে তো বুঝতে পারিনি। মীরা আর সারহান হাসপাতালের ক্যান্টিনে বসে আছে। সারহান খুব উসখুস করছে। এত স্যাভলনের গন্ধ কেন হাসপাতালে? নাকি শুধু সেই পায়? জানো মীরা, আমার হাসপাতাল একদম ভাল লাগে না, কেমন ভয় ভয় লাগে। মনে হয় চারপাশে মৃত্যুর দুধ ঘোরাঘুরি করছে। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, কালকে একজন মারা গেল, তোমার খারাপ লাগে না মীরা? যতক্ষণ অ্যাপ্রন পরে থাকি কেন জানি মায়া লাগে না। বাসায় গিয়ে ডক্টর মীরা থেকে যখন শুধু মীরা হয়ে যায়, তখন খুব মায়া লাগে, কান্না পায়। সারহান কথা ঘোরানোর জন্য বলল, চলো আমরা বাইরে কোথাও যাই। চলো। করিডোর দিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, কি ডক্টর মীরা, কি অবস্থা? মীরা হেসে সারহানকে দেখিয়ে বলল, ইনি আমার হাজবেন্ড, তুমি না দেখতে চেয়েছিলে। আর সারহান, ইনি ডক্টর মেহেদি, আমার কলিগ। সারহান মেহেদির সাথে হ্যান্ডশেক করল, কিছুক্ষণ কথাও বলল। বাইরে এসে মীরা বলল, তোমার খুব ভাব হলো মেহেদির সাথে। চমৎকার মানুষ, তা ঠিক। অ্যানিওয়ে, তুমি কি জানো ও আমার এক্স? সারহান দাঁড়িয়ে পড়ল, এক্স মানে? এক্স মানে এক্স রে, হা হা হা। সবসময় হাসি তামাশা ভাল লাগে না মীরা। ওর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। কি ন্যাকা ন্যাকা চিন্তা ভাবনা করতাম আমরা দুজন। এমনকি বাচ্চা কাচ্চার নামও ঠিক করে ফেলেছিলাম। হা হা, ফানি না? সারহান খুব রাগি রাগি মুখ করে তাকিয়ে আছে। সারহানকে রাগলে এত কিউট লাগে কেন? মীরার মন চায় ওর গালে ধরতে, না, এমন করলে আরও রাগবে। কি হলো সারহান, দাঁড়িয়ে আছো কেন? চলো, ওই গরুরে দেখতেই আবালের মতো লাগে। আমি তো মনে করছি 65 বছর বয়স, কথা বলে কেমন কাকলাসের মতো। মীরা হাসল, একটু আগে না বললা চমৎকার মানুষ? বলছি। ছি, সারহান, তুমি এত গালি দাও? তুমি বাসরাতেও গালি দিছো, বলছো বার সিটকিনি লাগে না কেন? আমি জীবনে ভুলব না। বুড়ো বয়সে নাতি নাতিদের কাছেই গল্প করব। চুপ থাকো, কথা ঘোরানোর চেষ্টা করে লাভ নেই। এই সারহান, রাগ করলে? না গো, রাগ হয়নি, খুব খুশি হয়েছি। এত খুশির খবর আগে দাওনি কেন? তুমি তো মেঘবতীর সাথে কত রংঢং করেছ, আমি কিছু বলেছি? কিসের সাথে কি মিলাও? আমি তখন ছোট ছিলাম, জীবনে ওই মেয়ের হাতও ধরিনি। আচ্ছা মীরা, তুমি কি এই মেহেন্দি পাতার হাত ধরেছ? সারহান, কি যে বলো তুমি। সারহান একটু খুশি হলো। তখন মীরা আবার বলল, 4 বছরের প্রেম, শুধু কি হাত ধরবে নাকি? আরও কত কিছুই তো হয়েছে। সারহান হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেল। এরপর বলল, আমার কাজ আছে, আলবিদা। বলে সে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে লাগল। মীরা হাসতে লাগল, ইস, কি হিংসা এই ছেলের। বাসায় গিয়ে মীরা দেখে তার ছোট বোন ইরা এসেছে হোস্টেল থেকে। আর সারহান ইরার সাথে বসে বসে টিভি দেখছে। ইরা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে বলল, আপু, মেহেদিকে। দুলাভাই তার নামে খুব দুর্নাম করল। মীরা কিছুই বলল না। রাতে মীরা সারহানের রুমে এসে বলল, সারহান না বলে এসে খুব অন্যায় করেছ। আমি ইরাকে রিকোয়েস্ট করে বাসায় এনেছি একদিনের জন্য। ওর সামনে পরীক্ষা। আমি বলেছি, তুই এক রাতের জন্য আয়, 2 বোন একসাথে শোব, গল্প করব। তো গিয়ে শো, আমি কি বারণ করেছি? সত্যি? হুম। মীরা আবার একটু পরে এসে বলল, ইরা পড়বে, আমাকে বের করে দিল। সারহান,
তুমি এমন বাচ্চাদের মতো করছো কেন? একটা মানুষের প্রাক্তন থাকতে পারে না? তো ওকে বিয়ে করতে? উম, বিয়ের মতো সিরিয়াস রিলেশন হয়ে ওঠেনি। 4 বছর কি তাহলে ঘোড়ার ঘাস কেটেছ? মীরা হাসল। কথায় কথায় দাঁত বের করবে না। একটু পর সারহান বলল, মীরা, এখানে একটু দূরে আমাদের এক পরিচিতের বাসা। ইনভাইট করেছে। যাবা? তুমি না বলছো তোমাদের ঢাকায় কোনো রিলেটিভ নেই? ওনারা রিলেটিভ না। আমার বাবা আর ওই আঙ্কেল একসাথে চাকরি করত। আঙ্কেলের মেয়ে নয়না বিভার খুব ভালো বান্ধবী ছিল। এই নয়নার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তাই না? তুমি কিভাবে জানলে? বিভাকে বলতে শুনেছি। ও, জানো মীরা, ও যেমন সুন্দরী ওর নামটাও তেমন সুন্দর। নয়নতারা। কি সুন্দর, তাই না? হুম, এতই সুন্দর যে শুনে বমি আসলো। কি ডাক্তার সাহেবা, এখন কি হিংসা হচ্ছে? একটু আগে বাচ্চা বললে আমায় এর জন্য? আমার কেমন লাগছিল তবে বোঝো। মীরা ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে রইল। বলল, আমি মিথ্যে করে বলেছি 4 বছর, তোমাকে রাগানোর জন্য। আসলে 4 মাস ছিল, তেমন কিছুই না। তাই বলে তুমি কি যেন নয়নতারা না আখিতারা তাকে সুন্দরী বলবে? সারহান অবাক হয়ে দেখল মীরার চোখে পানি চলে এসেছে। এই মীরা, তুমি কি পাগল? আমি মজা করেছি। ও তো পেতনির মতো দেখতে। থাক, আমি জানি ও আমার চেয়ে অনেক সুন্দর। আর মিথ্যা বলতে হবে না। হুম, তুমি বেশি। তুমি আমার পরী। ছাই, পরীদের চুলকে নুডলসের মতো। আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নুডলস। এর মতো সুন্দর জিনিস পৃথিবীতে নাই। মীরার হাসি চলে আসে। সারহান মীরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মীরা, তুমি যে কথায় কথায় কাঁদো তোমার পেশেন্টরা জানে? মোটেও আমি কাঁদি না। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই রোগ হয়েছে। ওই নয়নার সাথে আমি দেখা করব না। করো না, চাইলেও পারবে না। আমি তোমাকে রাগানোর জন্যই বলেছি। ওদের বাড়ি এখানে না, অনেক দূরে। বা আমার টেকনিক আমার উপরই ইউজ করলে। স্মার্ট। সারহান আর মীরা বৃহস্পতিবারে নিজেদের বাড়িতে ফেরার জন্য বের হলো। অবশ্য শুক্রবারে বিকেলে মীরা আবার চলে আসবে। তার ডিউটি আছে। বাড়ি পৌঁছে দরজায় নক করলে মীরা দেখল একটা পরীর মতো মেয়ে দরজা খুলেছে। মীরা অবাক হলো বেশ। একে তো আগে দেখেনি সে। সারহানের ভাবিও তো না। মেয়েটা তখনই বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি বিভার বান্ধবী। মীরা সারহানের দিকে তাকালো। দেখল সারহানের চোখ ভাবলেশহীন। দরজার ওপাশে থাকা মেয়েটা বলল, দাঁড়িয়ে আছো কেন? এসো ভাবি। ভাইয়া। মীরা হেসে ভেতরে ঢুকল। সারহানকে জিজ্ঞেস করল, এই কি তোমার নয়নতারা? ওফ মীরা, বাজে বকো কেন? আমার হতে যাবে কেন? মীরা দীর্ঘশ্বাস ফেলল। এক বিভার যন্ত্রণাতে সে অতিষ্ঠ। আবার এসে জুটল নয়নতারা। মীরা নিজের ঘরে এসে ফ্রেশ হলো। খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিল। এমন সময় বিভা তার ঘরে এলো। আদরে গলায় বলল, ভাবি। এই ভাবি। মীরা চমকে উঠল। এই মেয়ে তাহলে মিষ্টি করেও কথা বলতে জানে? ভাবি, আমি আর নয়না ঘুরতে যাব। তুমিও প্লিজ আমাদের সাথে চলো। না বিভা, আমার অনেক টায়ার্ড লাগছে। তোমরা যাও। তাহলে ভাইয়াকে বলো আমাদের সাথে যেতে। মীরা হাসল। বলল, আমি বলতে হবে কেন? তোমরাই বলো। সে মন চাইলে যাবে। কি যে বলো না। তোমার পারমিশন ছাড়া কি ভাইয়া কিছু করে? বিভা এক প্রকার খোঁচা মেরেই কথাটা বলল। মীরার রাগে চোখ লাল হয়ে গেল। তবুও সে কিছু বলল না। একটু পর সারহান এসে বলল, মীরা আসো, ঘুরে আসি। মীরা রাজি হল না। সারহান তখন বলল, তুমি না গেলে আমিও যাব না। মীরা জিজ্ঞেস করল, আচ্ছা সারহান, নয়না এখানে কেন এসেছে? তোমাকেই দেখতে এসেছে। আবার বিভার সাথে দেখা করে গেল। মীরা বলল, ও। নয়নার বিভা মোটামুটি রেডি হয়ে সারহানদের রুমে এলো। এসে শুনল সারহান যাবে না। ওদের দুজনের মুখে রাগের ছাপ পড়ল। মীরা বুঝতে পেরে বলল, সারহান, তুমি ওদের সাথে যাও। আমি তো জার্নি করলে নাজেহাল হয়ে পড়ি। আবার কালই চলে যেতে হবে। তাই আমি যেতে পারবো না। বিভা বলল, থাক ভাবি, এখন আর আমাদের সামনে যেতে হবে না। তুমি যে মানা করেছ আমরা তা জানি। সারহান কিছু বলতে যাচ্ছিল তার আগেই নয়না বলল, চুপ থাক বিভা, এভাবে কেন বলছিস? আমাদেরই তো ভুল। ভাইয়ারা মাত্র জার্নি করে এসেছে। চল, ওনারা রেস্ট নিক। ওরা চলে যেতেই সারহান বলল, বিভাটা বড্ড অবুঝ। সেই তুলনায় নয়না অনেক বুঝদার, তাই না মীরা? মীরা হাসল। বলল, হলে তো ভালোই। এই মীরা, তুমি কি কালকে চলে যাবে? জি জনাব।
কিভাবে যাবে? গাড়িতে করে? ধুর, আমাকে ছেড়ে কিভাবে যাবে? মায়া লাগবে না? মিরাজ সারহানের হাত ধরল। এভাবে বলছো কেন? বিভা বলল, কেমন রাগ লাগছে আমার জানিস? দুদিন হয় নাই বিয়ে হয়েছে, এখনই ছড়ি ঘোরাচ্ছে। মন চায়। আচ্ছা, তোর কি রাগ হলো না? নয়না হেসে বলল, বাদ দে। যদিও মনে মনে তারও খুব রাগ হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে নয়না আবার নতুন উদ্যমী হইচই করা শুরু করল। কিচেনে গিয়ে বলল, আন্টি, আপনার কষ্ট করে রান্না করতে হবে না, আমি করব আজকে। সারহানের মা মানা করল, কিন্তু নয়না নাছোড়বান্দা। সে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো কে কি খাবে। যে যা বলবে সবই আজ রাঁধবে সে। একসময় নয়না সারহানদের রুমে এসে জিজ্ঞেস করল যে তারা কি খাবে ডিনারে। দরজা নক না করেই হুট করে ভেতরে ঢুকে পড়ল সে। সারহান আর মীরাকে খুব কাছাকাছি দেখে কেন জানি তার চোখে পানি চলে আসলো। সেই দৃশ্য দেখতে চায় না, কিন্তু তবু সরতেও পারছে না। শুধুই রাগ বাড়ছে তার। হঠাৎ মীরা নয়নাকে দেখে ফেলল। বলল, নয়না, কারো রুমে ঢোকার আগে নক করতে হয়, এটা সাধারণ জ্ঞান। নয়না সরি বলে সেখান থেকে চলে গেল। মীরা সারহানের বুকে একটা কিল মারল। বলল, দরজা খোলা মনে থাকে না, বিড়াল কোথাকার। সারহান খুব দুঃখ পাওয়ার ভঙ্গি করে আবার হেসে ফেলল। বলল, ওয়েট, দরজা লাগিয়ে আসি। মানে, লজ্জা নেই তোমার? কি মনে করবে সবাই? ছি। রান্নাঘরে সে নয়না চুপ করে দাঁড়িয়ে রইল। বিভা বলল, কি রে, কি হয়েছে? নয়নায় বিষণ্ণ গলায় বলল, তোর ভাবি কি আমার চেয়েও সুন্দরী? আমার চেয়েও বেশি সাংসারিক? কি বলছিস তুই? তুই কই আর ওই নুডলস কই? ও তো তোর নখের যোগ্য না। তাহলে তোর বাবা কেন রাজি হলো না বলতো? নয়নার চোখে পানি চলে আসে। সে কৈশোর থেকে সারহানকে পছন্দ করত। বিভার মাও খালি বলতো, নয়নাকে আমার ছেলের বউ বানাবো। সে কত লজ্জা পেত শুনে। লজ্জার পাশাপাশি খুশিও হতো প্রচুর। কত ভাবনায় গেছিল মনে মনে সারহানকে নিয়ে, কিন্তু কিছুই হলো না। বিভা বলল, এই, তুই কাঁদছিস? ওই নুরুস তোরে কিছু বলছে? নয়নায় হ্যাসূচক মাথা নাড়ল। বিভা বলল, দাঁড়া, মজা দেখাচ্ছি। প্লিজ, ঝগড়া করে আমাকে কালার করিস না। না, করব না। তুই শুধু মাছের আইটেম রান্না করে বসে থাক। আমাদের ভাবিজান মাছ খায় না, বড়লোক তো বেশি, তাই। আজ বুঝবে মজা। নয়না ইলিশ মাছ রাঁধল, রূপচাঁদা মাছ রাঁধল, কচু চিংড়ির বড়া বানালো। বিভা ফ্রিজে যে দুটো ডিম ছিল সেগুলো সরিয়ে রাখল। খাবার টেবিলে বসে মীরা দেখল মাছের বাইরে কিছুই নেই। একটা ভর্তা, ডাল, কিছুই না। সবাই ঘ্রাণ শুকিয়ে রান্নার বেশ প্রশংসা করছিল। কিন্তু সারহান থমথমে গলায় বলল, মীরা তো মাছ খায় না। তখন সবার খেয়াল হলো। বাবা বললেন, আসলেই। বিভা, তুই না রান্নাঘরে ছিলি? বিভা বলল, আমার মনে নেই। মীরা বলল, সমস্যা নেই, আমি ডিম ভেজে নিয়ে আসি একটা। কিন্তু সে কিচেনে গিয়ে দেখল ডিম নেই। মাথা নিচু করে পুনরায় ফিরে এলো। বিভা বলল, দেখলি কত ন্যাকামি। কোন দেশের প্রেসিডেন্ট উনি মাছ খায় না? নাটক। মা বললেন, মীরা একদিন মাছ না হয় খেলে একটু। মীরা বলল, সমস্যা নেই, আপনারা খান, আমার খিদা নেই তেমন। সারহান বলল, আমিও খাবো না। সে কি কথা ভাইয়া, না খেয়ে থাকবে কিভাবে? আর এত কষ্ট করে রান্না করল নয়না। বিরক্ত হয়ে মা বললেন, মীরা, তোমার সবকিছুতেই ঝামেলা না করলে শান্তি লাগে না? কি হয় মাছ খেলে? মাছে ভাতে বাঙালি জানো না? এখনই বসো। মীরা বলল, প্লিজ মা, আমার বমি আসে। আমি বিস্কুট টিস্কুট খেয়ে নেব, আপনারা খান। ভাবি আসলে নয়না রান্না করেছে দেখে ইচ্ছা করে খাচ্ছি না। মীরা হেসে বলল, বিভা, আমিও তো বলতে পারি নয়না ইচ্ছে করেই মাছ রেঁধেছে যেন আমি না খেতে পারি। মা ধমক দিলেন মীরাকে। বললেন, মেহমানের নামে কি বলছো এইসব? ছি। মীরা নিজের ঘরে চলে এলো। তার দোষটাই সবার চোখে পড়ে। সারহান এলো পিছু পিছু। বলল, চলো, আমরা রেস্টুরেন্টে যাই। মীরা বলল, কেন তো ঝামেলা পাকাতে চাচ্ছ? এখন রেস্টুরেন্টে গেলে কত কথা শুনতে হবে, তুমি কি বোঝো না? তাহলে যা রান্না হয়েছে তাই দিয়েই খাবে, চলো। সারহান মীরার হাত ধরে টান দিল। উফ, যাও তো সারহান, এত বিরক্ত করছো কেন? আমি তোমাকে বিরক্ত করছি? নয়তো কি? মোটেও না মীরা, উল্টো তুমি বাড়ির শুধু লোককে বিরক্ত করছো। সারা দুনিয়ার মানুষ যেটা খেতে পারে তুমি পারো না কেন? মীরার প্রচণ্ড রাগ উঠে গেল। এই, তুই কি অন্ধ? চোখে দেখিস না কিছু? নয়না যে ইচ্ছে করে মাছ রেঁধেছে তুই কি বুঝিস না? তুই তুকারি করছো কাকে? আমি তোমার স্বামী। ছাই। মীরাও এমন করবে কেন?
কারণ ও আমাকে হিংসা করে বুদ্ধু। হুম, তোমাকে তো সারা দুনিয়ার মানুষই হিংসা করে। তুমি যে নিজেকে কোন কিউপ্লেটটা মনে করো আল্লাহ জানে। নিজেকে আয়নায় দেখো আগে। সারহান তাচ্ছিল্য করে হাসল। মীরাও হাসল। সে কি বোঝাতে চাইল আর সারহান কি বুঝল? ওদের কথা কাটাকাটির শব্দ শুনেই নয়না আর বিভা ওদের ঘরে এসে হাজির। নয়না বলল, কি হয়েছে ভাবি? কেন সারহান ভাইয়ের মতো লক্ষ্মী বরটার সঙ্গে তুমি ঝগড়া করছো? কোনো মেয়ে এমন স্বামী পেলে ঝগড়াও করতে পারে বুঝি? মীরা দাঁতে দাঁত চেপে বলল, চর দিয়ে তোর দাঁত ফেলে দিব। বের হ আমার ঘর থেকে। নয়নার চোখে পানি চলে এলো। দৌড়ে চলে গেল সে। বিভা বলল, ইয়া আল্লাহ, এ কোন ডাইনি আমার ভাইয়ের বউ হয়ে এসেছে। 2 দিন হয়নি বিয়ে হয়েছে, এখনই আশলুর বের হয়ে গেছে। মীরা আরো রেগে বলল, তোকে এখন জুতার বাড়ি দিব। বের হ। বিভা একরাশ অবাক ভাব নিয়ে প্রস্থান করল। সারহান মীরার উপর রেগে গেল। বলল, মীরা, তোমার ব্যবহার ঠিক করো, না হলে আমার ব্যবহার খারাপ হয়ে যাবে। মীরা জোরে জোরে হাসতে লাগল। রাগ আর কষ্টের একটা মিশ্র অনুভূতি তার মধ্যে। সারহান বলল, আমি সিরিয়াসলি বলছি মীরা, আমি কেমন তুমি বুঝতে পারোনি এখনো। তুমি কেমন আমার বোঝা হয়ে গেছে। মীরা বালিশ নিয়ে শুয়ে পড়ল। সবাই এমন করে কেন তার সাথে? সে তো খুব ভালো একটা মনোভাব নিয়ে এ বাড়িতে এসেছিল। নিজের বাবা মা ছাড়া অন্যদের বাবা মা ডাকতে তার মুখে আটকাতো কত। তবু সে ডেকেছে মন থেকেই। বিভাগেও শুরুতে কতবার ক্ষমা করেছে। আর কত? একটা মানুষ কতটাই বা মানিয়ে নিতে পারে, রাগ না করে থাকতে পারে? সারহানও মন খারাপ করে ভাবছে মীরার আচরণের কথা। তার তো কষ্টও ছিল মীরা না খেয়ে থাকবে বলে। তাই তো সে মীরাকে জোর করল। মীরা তার ভালোবাসাটা বুঝতেও পারল না, উল্টা বিরক্ত হল, রাগ দেখালো। সেবার মীরা ঢাকায় আসার পর সারহান বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু মীরা ওঠায়নি। তার খুব রাগ সারহানের ওপর। কিন্তু কতক্ষণ আর কল না ধরে পারা যায়? আবার কল করলে ঝগড়া হয়ে যায়। এদিকে মীরার মাও মীরাকে খুব বকাবকি করেছে, কেন সে সবার সাথে মিলেমিশে চলতে পারে না। মীরা তার মাকে নয়নার কথা বলে। মা তখন সবটা শুনে বলে, তাহলে তো তোর আরো বেশি ওই বাড়িতে থাকা উচিত, নয়তো দেখবি 2 দিন পর তোর বর আর তোর নেই। মীরা দীর্ঘশ্বাস ফেলে, না থাকলে নাই, এত কাউকে জোর করে রাখতে পারবো না। যে থাকার সে এমনিই থাকবে। সিনেমার ডায়লগ বন্ধ করতো মীরা, জীবনটা সিনেমা না। মীরা চুপ করে থাকে, কিছুই বলে না। পরের সপ্তাহে বাড়ি ফিরলে দেখে সারহানের মা কেমন যেন মুখ অন্ধকার করে তার দিকে তাকিয়ে আছে। মীরা জিজ্ঞেস করল, মা, আপনি কি অসুস্থ? মা বললেন, সে খবর তুমি রাখবা কেন? ঘরের মানুষ হয়ে তুমি থাকো বাইরে বাইরে, আর পরের মেয়ে আবার সেবা যত্ন করে। নয়না এখনো যায়নি। মা চেঁচিয়ে ওঠে, ও থাকবে নাকি যাবে সেটা দিয়ে তুমি কি করবে? মীরা নিজের ঘরে আসে। শুরুতে ভাবে চুপচাপ বসে থাকবে, কিন্তু সে তো পারে না। নয়নাকে ডাকে নিজের ঘরে, এরপর দরজা লাগিয়ে দেয়। বাইরে থেকে বিভা চেঁচামেচি করতে থাকে, কি কথা তোমার নয়নার সাথে, যেটা আমার সামনে বলা যাবে না? কিন্তু মীরা দরজা খোলে না। নয়না অস্বস্তি নিয়ে হাসে, কি বলবে ভাবি? মীরাও হেসে বলে, তেমন কিছু না, কয়েকটা প্রশ্ন করব, আর কিছু অ্যাডভাইস দিব, বড়াপা হিসেবে যদি কিছু মনে না করো। জি ভাবি, তুমি সারহানকে পছন্দ করো তাই না? নয়না মাথায় নিচু করে বসে থাকে, উত্তর দেয় না কোনো। মীরা বলে, নয়না, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও আমার আর সারহানের সারাসারি হয়ে যাক? এরপর তুমি সারহানকে বিয়ে করবে? ছি ভাবি, এসব কি বলছো? আমি সারহান ভাইকে আগে পছন্দ করতাম, তাই বলে আমি কি এতটাই খারাপ যে এসব চাইব? শোনো নয়না, তুমি চাইলেও সেটা ভুল। তোমার বাবা মা কোনোদিন চাইবে না একটা বিবাহিত ছেলের সাথে তোমার বিয়ে হোক। সমাজেও তোমাকে ছোট হতে হবে। লোকে বলবে আরেক মেয়ের সংসার ভেঙে তুমি এসেছ। ভাবি, আমি এসব কিছুই চাই না। ট্রাস্ট মি। চাও না? তাহলে এ বাড়িতে পড়ে আছো কেন? তোমার বাবা যথেষ্ট ধনী, এমন না যে থাকার জায়গা নেই বলে এসেছ। আর যদি বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলে, তাহলে তো 1-2 দিন থেকেই চলে যেতে। কিন্তু তুমি এসে এমন ভাব করছো যেন তুমি এই সংসারের বউ। রান্না বান্না থেকে শুরু করে বাবা মায়ের যত্ন নেওয়া, এসব কেন করছো? তুমি এমনভাবে মায়ের মন জয় করছো যে উনি মনে করছে আমাকে বউ করে আনাই ভুল হয়েছে। এভাবে কেন আমাদের মধ্যে অশান্তি করছো বলো? তুমি যদি চাও সারহানকে বিয়ে করবে, তাহলে আমাকে বলো, আমি চলে যাই। এত ধোঁয়াশা আমার ভাল লাগে না।
এত যুদ্ধ করে সংসার করা আমার পক্ষে সম্ভব না। নয়নার চোখে পানি চলে এসেছে। সে বলল, ভাবি, আমি এমন নই। তুমি কেমন তাহলে? নয়না আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি দেখতে সুন্দর, পড়াশোনা জানা মেয়ে, ঘরের কাজও অনেক ভালো পারো, সব দিক দিয়ে পারফেক্ট। তোমার অনেক ভালো জায়গায় বিয়ে হবে, বুঝেছো মেয়ে? তাই এ বাড়িতে না থেকে নিজেদের বাড়ি ফিরে যাও। অন্যের সংসার ভেঙে মানুষ সুখী হয় না। অন্য কারো চোখে পানি ঝরিয়ে নিজে হাসা যায় না। সৃষ্টিকর্তা হাসতে দেন না। তুমি ভালো জায়গায় বিয়ে করো, এরপর স্বামীকে নিয়ে বেড়াতে এসো। আমরাও যাব তোমাদের বাড়িতে। নয়না চুপচাপ উঠে চলে যায় মীরার সামনে থেকে। পরদিন সকালেই সে ব্যাগ গুছিয়ে বিদায় নেয় সারহানদের বাড়ি থেকে। নয়না চলে যাওয়ার পর থেকেই বিভার সে কি চিৎকার চেঁচামেচি। তার ধারণা মীরা নয়নাকে অপমান করেছে, এর জন্যই নয়না চলে গেছে। সে যাতা বলে মীরাকে গালি দিতে থাকে। মীরা সহ্য করতে পারে না। কিভাবে সে বড় ভাবিকে এভাবে গালি দিতে পারে? মীরা বলে, বিভা, আমি তো এ বাড়ির লোক, আর নয়না বাইরের। কেন তুমি বাইরের কারোর জন্য নিজের ভাবিকে অপমান করছো? সে কয়দিন আর থাকবে এখানে? কেউ কি নিজের বান্ধবীর বাসায় এতদিন থাকে? চুপ থাকো, ফালতু কোথাকার। ওকে তোমার টাকায় খেত, তোমার বাড়িতে থাকতো। এটা আমারও বাড়ি, তোমার বাড়ি এটা। আজকে তালাক দিলে আজকেই চলে যেতে হবে। আসছে উনি উনার বাড়ি। এমনিমি তালাক দিলে তোমার ভাইকে জেলের ঘানি টানাবো না বুঝি? তার আগে তো বাড়ি ছাড়ব না, বুঝনি? বিভা চোখ পাকিয়ে তাকায়। এরপর বিলাপ করতে থাকে, কি ডাইনি আনছো গো ঘরে আম্মা? কত কইসিয়ে এরে আইনো না। এর দেখতেই দেখা যায় ডাইনি, মাথা ভর্তি ডাইনির মতো চুল। তখন তো শোনোনি। এখন নিজের ছেলেরে জেলে যাইতে দেখবা আর কি। সন্ধ্যায় সারহান অফিস থেকে ফিরে ঘরে পা রাখতেই বিভা কাঁদতে কাঁদতে বলে, ভাই, তোমার বউ নয়নারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি প্রতিবাদ করায় বলছে তোমাকে নাকি জেলে দেবে। বিভা বলতেই থাকে। সারহান শুনতে পায় না কিছুই তেমন ভালো করে। তার প্রচণ্ড বিরক্ত লাগে। মাত্র এত কাজ করে বাড়ি ফিরেছে, মাও এসে মীরার নামে বিচার দেয়। সারহান বিরক্তি নিয়ে রুমে ঢুকে বলে, মীরা, তুমি যদি ঝামেলা করার মোটিভ নিয়ে এ বাড়িতে এসে থাকো তাহলে প্লিজ ফিরে যাও। মীরা আর সারহানের মধ্যে আর ঝগড়া হয়। মা সবসময় মীরাকে বলে, তুই চুপ থাকবি। কিন্তু চুপ কতক্ষণ থাকা যায়? বিনা দোষেই সারাক্ষণ অপদস্থ কতক্ষণ হওয়া যায়? সারহান আর মীরার কথা কাটাকাটি দেখে একসময় বাবা আসেন। তিনি ধমকে দুজনকে থামান। এরপর সারহানকে নিজের ঘরে ডাকেন। সারহান বাবার রুমে এসে মাথা নিচু করে বসে থাকে। বাবা বলেন, তোর মীরার সাথে এত ঝগড়া হয় কেন বলতো? সারহান বলে, ওই তো করে, ওই এমনি এমনি করে, সেটা আমি বিশ্বাস করি না। ও বড্ড ভালো মেয়ে, বুঝলি? ওর কাছে আমি অনেকবার গিয়েছি রোগ শোক নিয়ে। যখন ব্যবসার কাজে ঢাকা থাকতাম তখন ওকে সবসময় খেয়াল করতাম। একটুও সাজে না, কানের দুলও পড়ে না। অথচ অন্য ডাক্তাররা কত সাজগোজ করে আসে। সেই কারণে মূলত চোখে পড়ে আমার। একদিন ওকে কারণ জিজ্ঞাসা করলাম। ও বলল, হাসপাতালে রোজ কত রোগী মারা যায়, কত আপনজনের আহাজারি। এত কষ্টের মধ্যে কি আমি সাজগোজ করা যায়? আমার সামনে একটা মানুষ কাছে, প্রিয়জন হারিয়ে, আর আমি সেই জায়গায় পটের বিবি সেজে বসে থাকবো কিভাবে? সেদিনই আমার ওকে খুব পছন্দ হয়েছিল। মনে হয়েছিল এই মেয়েটা সবার চেয়ে আলাদা। এরপর ওকে ফলো করেছি, ওদের বাসায় কতবার গিয়েছি, ওদের প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়েছি ওর ব্যাপারে। ওর পরিচিত সবাই ওর সুনাম করেছে। একজনও বলেনি মেয়েটা খারাপ। ও মিলিয়ে সব মিলে আমি বুঝেছি ও পারফেক্ট। তাই আমার মনে হয় তোর দোষই বেশি। সারহান মাথা নিচু করে বাবার ঘরে আর কিছুক্ষণ বসে থাকে। এরপর নিজের ঘরে চলে আসে। ঘরে এসে সারহান দেখে মীরা ফোন হাতে নিয়ে গুনগুন করে গান গাইছে। সারহান বলে, মীরা, আমাদের মধ্যে যা হয়েছে আমি তার জন্য সরি। সরি বললে সব সমাধান হয়ে যায় না সারহান। এরপর আবার তুমি সেম কাজই করবে। ওয়েল, তুমি বলো তাহলে আমি এখন কি করব? আমার কি শাস্তি হওয়া উচিত? আচ্ছা বাদ দাও, এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। এরপর থেকে মীরা কেমন যেন বদলে গেছে। বিভা অনেক কথা বললেও তার প্রতিবাদ করে না। কারোর সাথেই তেমন কথা বলে না। তাকে অপমান করলেও সে মুখ খোলে না। সারহানের সাথেও আগের মতো বন্ধুসুলভ আচরণ করে না, খুনছুটি করে না। সারহান খালি জিজ্ঞেস করে,
মীরা, তোমার কি হয়েছে? মীরা হাসে, বলে, কিছুই হয়নি তো। তুমি আর আগের মতো নেই। আগে রাগ দেখালেও রাগের মধ্যে ভালোবাসা থাকতো, আর এখন হেসে কথা বলো। তবুও মনে হয় সবটাই ভান করছো। কেন এমন করছো? সব স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, তাই বলে কেউ এমন করে না। মীরা বলে, কাছের মানুষ খারাপ ব্যবহার করলে ভুলতে সময় লাগে, কষ্ট হয়। আমি চাইলেও তোমার সাথে আগের মতো সহজ হতে পারি না। তুমি ভালোবাসার কথা বললেও মিথ্যা মনে হয়। কয়েকদিন পর বিভা তার শ্বশুরবাড়িতে চলে যায়, কারণ বিভার স্বামী বিদেশ থেকে এসেছে। মীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কথায় কথায় বিভার খোঁচা শুনতে শুনতে সে পাগল প্রায়। বিভা চলে যাওয়ার পর থেকে মা খালি বলছে, আহারে, আমার মেয়েটা কিভাবে যে আছে, ওর শাশুড়িটা যা শয়তান। বিভা প্রায় 2 মাস পর এ বাড়িতে পুনরায় আসে। এসে বাড়ি মাথায় তুলে ফেলে। তার শ্বশুরবাড়ির লোকজনের কি ভয়ঙ্কর রূপ তার বর্ণনা করা শুরু করে দেয়। তার শাশুড়ির সাক্ষাৎ ডাইনি, তার স্বামীর বড় বোন তো আরো বড় ডাইনি। রাতে মীরাকে উদ্দেশ্য করে বলে, ভাবির মতো তো আর সবার ভাগ্য না। কি কাকের ঠ্যাং, বগের ঠ্যাং বেঁধে বইসা থাকে, অথচ আমার ভাই সেটাই অমৃত মনে করে খায়। মাও কিছু কয় না। আমার শাশুড়ি হলে এমন বউকে তো দুদিনও রাখত না। মীরার একবার বলতে মন চাইল, আমি তো তবুও তোমার মা বাবাকে রান্না করে খাওয়াই, তাদের সাথে থাকি। তুমি তো স্বামী আসলে শুধু শ্বশুরবাড়ি যাও, সারা বছর তো শাশুড়িকে একটা ফোনও করো না। তোমাকে যখন তোমার শাশুড়ি রেখেছে, তাহলে আমাকে নিশ্চয়ই রাখত। কিন্তু মীরা কিছুই বলল না, কারণ এতদিনে মীরা বুঝে গেছে সংসার করতে হলে চুপ করে থাকতে হয়। এইভাবে আরো 2 মাস কাটার পর একটা সুখবর পেল বাড়ির মানুষেরা। বিভার সন্তান সম্ভবা। মা বাবা আর সারহানের অন্তর খুশির অন্ত নেই। খবর শুনে বিভার শাশুড়ি এলো এ বাড়িতে। মীরা দেখল রোগা টিংটিং একটা মহিলা, ঠিকঠাক মতো হাঁটতেও পারে না। অথচ মীরা মনে করেছিল ঝাড়ুর উপর বসে কোনো ডাইনি আসবে হয়তো, যা বর্ণনা সে শুনেছে বিভার মুখে। মীরা তাকে জিজ্ঞেস করল, বাড়িতে আপনাকে কে রান্না করে খাওয়ায়? উনি বলে, আমি রান্ধি। মায়াগো তো বিয়া হয়ে গেছে, তারা মাঝে মাঝে আসে। আর বিভা তো আমাদের বাড়িতে থাকতে পারে না, কারেন্ট নাই দেখা। মীরা বলল, আপনি এ বাড়িতেই থেকে যান, বিভা যতদিন থাকে। একা বয়স্ক মানুষ, এত কষ্ট করেন। আহা, ভদ্রমহিলা অবশ্য 2 দিন থেকেই চলে যান। ছেলের শ্বশুর বাড়িতে তিনি থাকতে চান না। পরে ছেলের বইয়ের খোঁটা শুনতে হয় যদি। মীরা বিভাকে বলল, বিভা, বেবি হওয়ার পর থেকে তুমি ও বাড়িতে গিয়ে থাকবে, আর এখনো কিছুদিন থেকে যাও। বিভা মুখ বাঁকিয়ে বলে, এক ডাইনির জন্য আরেক ডাইনির টান থাকবে, এটাই তো স্বাভাবিক। ওই বুড়ির মুখ আমি বাবু পেটে নিয়ে দেখব, আর আমার বাবুর চেহারাও কালিমার্কা হবে, আমি তা চাই না। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে বিভার দিকে। রাতে মীরা রুমে এসে দেখে সারহান মশারি টাঙিয়ে রেখেছে। মীরা বলে, বাহ, এত ভালো হলে কবে তুমি? সারহান হাসে। বিছানায় শুয়ে সারহান বলল, মীরা, আমার খুব মন চায় একটা ছোট বাচ্চাকে আদর করি, চুমু খাই, কোলে নিয়ে ঘুরি। ভালো তো, বিভার বাবু হলে তোমার ইচ্ছা পূরণ হবে। তখন ইচ্ছা মতো কোলে নিয়ে বসে থেকো। তা তো নিবই, কিন্তু ইস, যদি এমন একটা বাচ্চা পেতাম যে আমাকে বাবা ডাকত। মীরা সারহানের দিকে ফিরে। ডিম লাইটের আলোয় সারহানের মুখটা দেখা যাচ্ছে, কেমন দুঃখী ভাব চেহারায়। মীরা জোরে জোরে হাসতে থাকে। সারহানের বুকে একটা আলতো কিল দিয়ে বলে, তুমি তো নিজে বাচ্চা এখনো, তোমার আবার বাচ্চার বাবা হওয়ার শখ কেন? বাবা হওয়া অনেক কঠিন, বুঝেছ মিস্টার ঝগড়াবতী। অ্যানিওয়ে, তোমার লজ্জাবতী বদলে এটা রাখা হয়েছে। কেমন এটা? আমি বাচ্চা কোন দিক দিয়ে বলো তো? বাচ্চা না হলে কি আর অন্যের কথায় নিজের বইয়ের সাথে ঝগড়া করো? উফ মীরা, বাদ দাও না, তোমার পায়ে ধরি। আচ্ছা, বাদ দিলাম। হুম, এখন আমাকে একটা কিউট দেখে বাচ্চা এনে দাও, যেটা সারাক্ষণ বাবা বাবা করে ডেকে আমার মাথা নষ্ট করে দেবে। চুপ থাকো, আমি মনে হয় বাচ্চার ফ্যাক্টরি নিয়ে বসে আছি, যত সব। ঘুমাও, এত তাড়াতাড়ি না। সারহান রাগি রাগি মুখ করে পাশ ফিরে শোয়। এই সারহান, তুমি কি রাগ? মীরা সারহানের পর হাত রাখে, বলে, আমার অনেক টুইন বাচ্চার শখ। কি, টুইন? হুম, তোমার ভাল লাগে না? আমি তো নামাজে রোজ দোয়া করি যাতে আমাদের টুইন বেবি হয়। না, আমার যমজ টমজ ভাল লাগে না একটুও। একসাথে 2টা পালবো কেমনে?
আল্লাহ রে। মীরা এবার উঠে বসে, সারহানকে এলোপাথারি কিল ঘুষি দিতে থাকে। কি বললি তুই? তোর টুইন ভাল লাগে না? আরে মারছো কেন? নিজের মতামত কি প্রকাশ করা যাবে না নাকি? না, যাবে না। ম্যারিড পুরুষদের আবার কিসের নিজের মতামত? বউ যেটা বলবে সেটাই বলতে হবে, রাইট? সারহান আর মীরা দুজনেই জোরে জোরে হাসতে থাকে। এক পর্যায়ে মীরা দেখে সারহানের চোখে পানি। এই, তুমি কি রাগ করেছ? ব্যথা পাইছ? আমি তো ফান করছিলাম। সরি। সারহান বলে, মীরা, কতদিন পর তুমি আবার আমার সাথে মন খুলে কথা বলছো। আমার যে কি শান্তি লাগছে। আমি আগের মীরাকে অনেক মিস করতাম। মীরা বলে, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আরেকদিন আমার সাথে ঝগড়া করে দেখো কি করি তোমার আমি। সারহান বলে, আচ্ছা, আমাদের টুইন বাচ্চা হলে কি নাম রাখা যায় বলো তো? মীরা এবার খুব এক্সাইটেড হয়ে যায়। সে বিভার বাচ্চার জন্য একটা নাম ভেবেছিল, কিন্তু বিভা বলেছে, আমার বাচ্চার নাম তুমি রাখবা কেন? আমি আর আমার স্বামী কি মরছি? আসো, কয়েকটা সুন্দর নাম বের করি। সারহান বলল, আসো। মেয়ে হলে সারা, আমার নামের সাথে মিল রেখে। নাম শুনেই বোঝা যাবে আমার বাচ্চা। মীরা পরক্ষণেই বলল, সরো, তোমার নামের সাথে মিলিয়ে রাখব না। আমি 9 মাস কষ্ট করব, আর নাম হবে তোমার সাথে মিলিয়ে। শখ কত? তাহলে কি? সারহান মুখ অন্ধকার করে ফেলল। মীরা লাইট জ্বালিয়ে দেয়, বলে, টেবিল থেকে খাতা আনো সারহান, এখন সুন্দর সুন্দর নামগুলো লিখতে হবে। সকালে কিচেনে আসার পর মা জিজ্ঞেস করল, মীরা, তোমাদের কি আবার ঝগড়া হয়েছে? কই না তো মা। কেন? মাঝরাতে একবার পানি নিতে ডাইনিংয়ে এসে দেখি তোমাদের ঘরে আলো জ্বলছে। মীরা মাথা নিচু করে ফেলে। আসলে মা, কি, আমরা নাম ঠিক করছিলাম তো, তাই। কার নাম? বিবার বাচ্চার নাকি? না মানে আমাদের। মীরা মাথা নিচু করে লাজুকভাবে হাসে। মা চিৎকার করে ওঠে, কি বললে? আলহামদুলিল্লাহ। কবে জানলে? আমাকে শোনানোর প্রয়োজন মনে করলে না? না মানে এখনো তো হয়নি, পরে যখন হবে আর কি। তখন এর জন্য ঠিক করছিলাম না। মায়ের মুখটা চুপসানো বেলুনের মতো হয়ে গেল মুহূর্তে। বলল, তাহলে নাতি নাতনির নামও ঠিক করতে যত্ত সব। না মানে মা, আসলে এভাবে রাত জেগে নাম ঠিক করতে থাকো, তাহলে নামই হবে। সেই নাম রাখার জন্য বাচ্চা আর হবে না। মীরা হাসে। পাশাপাশি কিচেনে পরিচারিকায় যিনি ছিলেন, তিনিও অট্টহাসিতে ফেটে পড়েন। বিভা হাজির হয় সেখানে। কি হয়েছে মা? এত হাসছ কেন? এত হাসাহাসির কি আছে? তোমাদের হাসির শব্দে ঘরের মধ্যে একটু শোয়া যাচ্ছে না। মা বললেন, তোর ভাবির কথা শুনে হাসি। সে এখনই তার না হওয়া বাচ্চার নামও ঠিক করে ফেলছে। বিভার মুখটা অন্ধকার হয়ে গেল। কত ঢং যে আরো দেখা লাগবে দুনিয়ায় থাকলে। মা বললেন, যা বিভা, তুই শুয়ে থাক। অসুস্থ শরীর নিয়ে এত ঘোরাঘুরি করিস না। মীরা বলল, বিভার কিন্তু হাঁটাহাঁটি করা দরকার মা। এই সময় টুকটাক কাজ না করলে খালি শুয়ে থাকা একদমই উচিত না। বিভা গজগজ দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ওরে আমার জ্ঞানী নুডলস, ওনার থেকে আমার জ্ঞান শিখতে হবে। মীরা মনে মনে বলল, টুই নুডলস। শালি ফাজিল। সারহান ফেরার সময় বিভার জন্য অনেক খাবার দাবার আনলো। প্রতিদিনই সে এমন করে। দেখতে দেখতে 3 মাস হয়ে যায়। বিভার শাশুড়ি এর মধ্যে দুবার এসেছেন গ্রাম থেকে, অনেক জিনিসপত্র নিয়ে। বেশ কয়েকবার বিভাকে বাড়িতে যেতেও বলেছে, কিন্তু সে যায়নি। মীরা লক্ষ্য করেছে, বিভার ইদানিং মন খারাপ থাকে সারাক্ষণ। মনে হয় তার স্বামীর সাথে তার ঝগড়া বিবাদ হয়। ফলস্বরূপ তার সমস্ত রাগে মীরার ওপর ঝাড়ে সে। মীরা তেমন প্রত্যুত্তর করে না, যেহেতু বিভা প্রেগনেন্ট তাই। সারহান অফিসে কাজ করছে। হঠাৎ তার এক বন্ধু, কলিগ হাঁপাতে হাঁপাতে এসে বলে, সারহান, তুই এখনো বসে আছিস? ইয়া আল্লাহ! সারহান অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আরে অফিসে তো প্রধানমন্ত্রী এসেছে, জানিস না? কি, কি সব বলছিস? সত্যি? বিশ্বাস না হয় দেখবি চল। সারহান দ্রুত পায়ে তার বন্ধুর পিছু পিছু যায়। গিয়ে দেখে মীরা এসেছে। সারহান রাগী চোখে তাকায়। বন্ধুটি হেসে বলে, আই মিন তোর ঘরের প্রধানমন্ত্রী। মীরাও হাসল। সারহান মীরাকে বলল, তুমি হঠাৎ কি মনে করে? এমনি তোমার অফিস দেখতে এলাম। কয়টা মেয়ে বান্ধবী আছে অফিসে, তোমার দেখে যায়। সারহান আস্তে করে মীরার মাথায় একটা থাপ্পড় দেয়। হেসে বলে, পাজি মেয়ে। মীরা বলল, আমাকে শপিং করাতে নিয়ে যাবি আজকে? যা আপনার আদেশ মহারানী, তাই হবে। কিন্তু সকালে বললে তো বেশি ভালো হতো।
এখন কত কাজ। মীরা বলল, আমি কিছু জানি না, তুমি এক্ষুনি নাও। শপিং মলে এসে মীরা একটা সুন্দর ডিজাইনার টিকলি, চায়ের কাপের সেট এসব গৃহস্থালী জিনিসপত্র কিনতে লাগলো। সারহান বলল, এসব হাবিজাবি কিনছো কেন? শাড়ি টাড়ি কিনো। মীরা অন্য একটা দোকানে গিয়ে দুজোড়া ছোট সাইজের জুতা কিনল। সারহান বলল, এগুলো কার জন্য কিনছো? মীরা সারহানের কথা পাত্তা না দিয়ে আরেকটা শপে গেল। আবারও দুইটা ছোট সাইজের ড্রেস কিনলো, ছোট সাইজের শীতের টুপি কিনলো, সোয়েটার কিনলো। সারহান বলল, এসব কেন কিনছো? কারণ তখন শীতকাল থাকবে। কখন? আর এগুলো কি বিভার বাচ্চার জন্য কিনছো? না গো, তোমার বোনের স্বামী আছে, ভাই আছে, তারা থাকতে আমি কিনে দেব কিসের জন্য? তাহলে এগুলো কার? তোমার ভাবির কি আবার বেবি হবে? মীরা কিছুক্ষণ রাগে রাগে চোখে তাকিয়ে থাকে, বলে, আমার এক পরিচিত দম্পতির বাচ্চা হবে, টুইন বেবি, ওদের জন্য কিনেছি। ও, কারা? মীরার রাগের মাত্রা আরেকটু বাড়ল। তুই যে লেভেলের গাধা, তোর পক্ষে ওদের চেনা সম্ভব না। নাম তো বলতে পারো না কি? চিনতেও তো পারি। নাম কি ওনাদের? সারহান আর মীরা। মীরাকে চমকে দিয়ে সারহান একটা চিৎকার করে ওঠে। মীরা ভয়ে বুকে থুতু দেয়। আশেপাশের মানুষ সারহানের দিকে তাকিয়ে আছে। মীরা বলে, কি হয়েছে? গলায় কি বোম ঢুকছে? আমি এত খুশি এর আগে কোনোদিন হইনি। আচ্ছা, টুইন হবে তুমি কিভাবে জানলা? আমি কাল রাতে স্বপ্নে দেখলাম টুইন বাচ্চা, আর আজকে হাসপাতালে টেস্ট করলাম, দেখি পজিটিভ। আশা করি টুইনই হবে। সারহান একদম বাচ্চাদের মতো হাসছে। মীরা বলল, এখন থেকে এত হাবার মতো হাসলে হবে না, অনেক দায়িত্ব, বুঝেছ? দেখতে দেখতে বেশ কয় মাস হয়ে যায়। মা বলেন, মীরা এখন তুমি কিছুদিন ছুটি নিয়ে তোমার মায়ের কাছ থেকে ঘুরে আসো। মীরা বলল, জি মা, যাব। সারহান কয়েকদিন পর ছুটি নিচ্ছে, তখন যাব। বিভা বলে উঠল, কেন ভাবি, সব কথায় ভাইকে টানো কেন? তুমি বাচ্চার মা হবা, আর এই সময় তো মেয়েরা বাপের বাড়ি থাকে, এটাই তো নিয়ম। না বোন, আমি এই নিয়ম মানি না। তোমার ভাই আমার সাথে থাকবে। আমি প্রতিনিয়ত কত কষ্ট করি সেটা অনুভব করবে, আমাকে হেল্প করবে, আমি এটাই চাই। এত ফ্রি ফ্রি বাবা হওয়া যাওয়া ঠিক না। তোমার তো ভাবি সবেতেই ঢং। মা বললেন, আহ, থাম তো তোরা। মীরা তোমার মাকেই বলো বেরিয়ে যেতে। মীরা হেসে বলল, আচ্ছা মা। দেখতে দেখতে আরো দিন কাটতে লাগলো। বিভার মীরার প্রতি অনেক রাগ। তার ধারণা মীরাই ইচ্ছে করে এখন বাচ্চা নিচ্ছে, তার সাথে হিংসা করে। যেহেতু বাড়ির সবাই তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, সেটা মীরার সহ্য হয়নি। একদিন মীরা ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে চেঁচামেচি হচ্ছে। দ্রুত বসার ঘরে যায় সে। দেখে বাবা বিভাকে বকছেন। ওখানে থেকে ঘটনা যা বুঝতে পারে তা হলো, বিভার শাশুড়ি অনেকদিন ধরে অসুস্থ, আর বিভা একবারও দেখতে যায়নি। এটা নিয়ে তার স্বামীর সাথে এতদিন ঝগড়া চলছিল। আর এখন বিভার স্বামী বিভার বাবার কাছে বিচার দিয়েছে। বাবা বললেন, আমার লজ্জা লাগছে যে তুই এত খারাপ। 2 দিন ওখানে গিয়ে থাকলে তুই মরে যেতি না। তোর স্বামীর বড় বোনেরা ছিল, ওরা তোকে রাখতেও দিত না। আর তোর ভাবি যদি ঘর বাহির দুটোই সামলাতে পারে, তুই কেন 2টা দিন ওখানে গিয়ে থাকতে পারলি না? বাবা নিজের ঘরে চলে গেলেন কথাগুলো বলে। বিভা চোখের পানি মুছে ব্যাগ গোছানো শুরু করলো। মীরা বলল, এখন আর যাওয়ার দরকার নেই, ডেট যেহেতু ঘনিয়ে আসছে। তুমি চুপ থাকো। সব ব্যাপারে নাক না গলালে তোমার কি শান্তি লাগে না? কেন এসেছো এ ঘরে? মজা দেখতে? দেখো বিভা, আমি তোমার বড় বোনের মতো, আমি তোমার ভালো চাই। আমাদের বাসা থেকে তো আমার হাসপাতালটা কত দূরে, আর তোমার শ্বশুরবাড়ি তো একটু গ্রামের দিকে, ওখান থেকে হাসপাতাল আরও দূরে। তোমার তো ডেট চলেই এসেছে, আমার ডেটের এখনো অনেক দিন বাকি ভাবি। তুমি আর এখন আমার সামনে ভালো সেজো না। তুমি যে কত ভালো তা আমার জানা আছে। বিভাকে নিতে আর তার এক চাচাতো দেবর এলো। বিভা তার সাথে চলে গেল। কয়েকদিন থেকে চলে আসবে। মীরা নিজেও অসুস্থ। ইদানিং অনেক কষ্ট হয় মীরার। সত্যি সত্যি মীরার পেটে যমজ বাচ্চা। এখন তো হাঁটাহাঁটি করতেও অনেক বেগ পেতে হয় তার। এর মধ্যে সেদিন সকাল থেকে অনেক বৃষ্টি। মীরা বারান্দায় বসে বৃষ্টি দেখছিল। বৃষ্টির ছাট আর ঠান্ডা বাতাসের জন্যই হয়তো মীরার বিকালের দিকে জ্বর এলো। সে সারহানকে ফোন করলো, কারণ তার শাশি ও বিভার শ্বশুরবাড়িতে গিয়েছেন বিভা যাওয়ার পরদিনই। তার মেয়ে একা থাকবে তা তিনি চান না। সারহান এসে মীরাকে বকাবকি করল, কেন সে একটু সাবধানে থাকে না।
রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। মীরা আর সারহান তাড়াতাড়ি শুয়ে পড়ল সে রাতে। হঠাৎ মাঝরাতে টেলিফোন এলো মায়ের থেকে। মা বললেন, বিভার অবস্থা খুব খারাপ, এত ঝড় বৃষ্টির মধ্যে হাসপাতালেও নেওয়া যাচ্ছে না। সবটা শুনে মীরা বলল, মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য কল করছি এক্ষুনি। এরপর মীরা হাসপাতালে ফোন করলো। সারহানকে বলল, এবার চলো আমরা হাসপাতালে যাই। সারহান বলল, এত ঝড়ের মধ্যে তোমার যাওয়ার দরকার নেই, এই শরীর নিয়ে আমি যাই, তুমি থাকো। ননসেন্স, তুমি কি ডাক্তার? হাসপাতালে কি আর ডাক্তার নেই? আপন মানুষ দেখলে যে কত সাহস বাড়ে, শান্তি লাগে, তুমি বোঝো না? মীরা সারহানের সাথে হাসপাতালে গেল। বিভার বাচ্চার পজিশন উল্টা হয়ে আছে, বিভার অবস্থাও খুব খারাপ। মীরাকে দেখে বিভা বলল, ভাবি, আমি মনে হয় আর বাঁচব না, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিও। মীরার চোখে পানি চলে এলো। সে সারা রাত বিভার সাথে অপারেশন থিয়েটারে ছিল এই শরীর নিয়েই। বিভা মীরার হাত শক্ত করে ধরে রেখেছিল খুব ভরসার সাথে। অবশেষে অনেক কষ্টের পর ভোরে বিভার একটা ফুটফুটে মেয়ে হয়। বিভা ততক্ষণে প্রায় অচেতন। মীরা বাচ্চাটাকে কোলে নিল, বলল, শুদ্ধ হৃদয়ের মানুষ হও মা। সকালে মীরার শরীরও অনেক অসুস্থ হয়ে যায়। মীরা নেতিয়ে পড়ে একদম। সেবার মীরা অনেকদিন অসুস্থ ছিল। বিভা হাসপাতাল থেকে বাড়িতে আসার পরেও বিভা মীরার সাথে অনেকবার ক্ষমা চেয়েছে। আর সে সারাক্ষণই বলে, ভাবি, তুমি আমার মেয়ের নাম রাখো। মীরা অবাক হয়ে বিভাকে দেখে, কত বদলে গেছে সে রাতের পর থেকে। এখন কত সুন্দর করে কথা বলে। মীরা বিভার মেয়ের নাম রেখেছে শুদ্ধতা। এ নামে বিভা তাকে ডাকে। দেখতে দেখতে সময় গড়ায়। মেয়েরাও দুটি ফুটফুটে শিশুর জন্ম দেয়। সবাই সে বাচ্চাদের দেখে, কোলে নেয়। নানা নানি, দাদা দাদির ভিড়ে সারহান বাচ্চাদের ধারে কাছেও আসতে পারে না। অবশেষে সবাই রুম থেকে গেলে সারহান বাচ্চাদের পাশে বসে। তার চোখে পানি এসে পড়েছে। ছোট বাচ্চা তার অনেক ভালো লাগে, কিন্তু আজকের ভালো লাগাটা একদম অন্যরকম। পুরোই আমার মতো দেখতে, তাই না মীরা? না তো, আমার মতো। সারহান আস্তে আস্তে একজন একজন করে কোলে নেয়। বলে, বলো বাবা, বাবা বলো সোনামণি। মীরা হেসে ফেলে। জন্মেছে একদিনও হয়নি এখনই সারহান। আমার যে কি খুশি লাগছে মীরা, তাহলে একটু আদর করে দাও। সারহান বাচ্চাদের কপালে পর্যায়ক্রমে চুমু খায়। মীরা নিজের কপালে হাত রাখল। হায় রে, আমি বলছি কার কথা, আর সে বুঝল কি? সারহান এবার মীরার কপালেও চুমু খায়। 4 বছর পরের কথা। বিভার মেয়েও মীরার ছেলে মেয়ে ধীরে ধীরে অনেকখানি বড় হয়েছে। বিভা এখন শ্বশুরবাড়িতে থাকে। মীরার সাথে এখন আর আগের মতো ঝগড়া করে না, যথেষ্ট বুঝদার হয়েছে সে। সেদিন বিভা আর তার স্বামী আর কন্যাকে নিয়ে এ বাড়িতে এসেছে বেড়াতে। মীরার তার শাশুড়ি অনেক রান্নাবান্না করেছিল ওদের জন্য। এক পর্যায়ে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মীরার বিভা রুমে বসে গল্প করছিল। বাচ্চারা সবাই বাইরে অন্য বাচ্চাদের সাথে খেলছে। এমন সময় বিভার মেয়ে শুদ্ধতা কাঁদতে কাঁদতে রুমে আসে। বিভার মীরা দুজনেই জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে মা, কাঁদছো কেন? শুদ্ধতা বিভাকে জড়িয়ে ধরে বলে, মা, আমার চুল কার্লি দেখে ওই বাসার বাচ্চাগুলো বলেছে আমার চুলগুলো নাকি নুডলসের মতো, এর জন্য নাকি আমাকে ডাইনির মতো লাগে। বিভা শুদ্ধতার কপালে চুমু দিয়ে বলে, ওরা পচা, তাই এসব বলেছে। আমার মাটা তো একদমই পরীর মতো দেখতে। যারা এসব বলে তারা খুব খারাপ, তাই না মা? আমাকে তো আল্লাহ পছন্দ করে এমন চুল দিয়েছে, ওরা বোঝে না। বিভা মাথা নিচু করে বলে, হ্যাঁ বোঝে না, ওরা খারাপ। এরপর আর চোখে মীরার দিকে তাকায়। মীরা হাসে, বলে, শুদ্ধতা মামুনি, এদিকে আসো। শুদ্ধতা মীরার কাছে এসে মীরাকে জড়িয়ে ধরে। মীরা মজা করে বলে, তোমাকে নুডলস বলে বেশি বিরক্ত করলে তুমি ওদের বলবা স্টিক নুডলস। শুদ্ধতা হা হা করে হেসে দেয়। সে নিষ্পাপ হাসিতে যোগ দেয় মীরার বিবাহ। সমাপ্ত।